বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। শাহবাগে এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত এক। আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ রাতে রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাইদ কনভেনশন হলে এই ঘটনা ঘটে। এরপর জানাবো তিস্তা মহাপরিকল্পনা দাবিতে এবার ৫ জেলায় নতুন কর্মসূচি ঘোষণা। উত্তরের ২ কোটি মানুষের দুঃখ তিস্তা বন্যার খরায় তিস্তা পাড়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, আর তাই তিস্তা বাঁচাতে ফুঁসে উঠেছে তিস্তা পাড়ে লাখ লাখ মানুষ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আন্দোলন ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এদিকে চলতি মাসে ২০০ আসনে বিএনপির প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেয়া হবে বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন। চলতি মাসে ২০০ আসনে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের বিএনপির প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেয়া হবে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন। তিনি রাজধানীর গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। জানাবো পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ছাড়া বিকল্প নেই বললেন সুপ্রদীপ চাকমা। পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত সুপ্রদীপ চাকমা। আজ রাজধানীর মিরপুর সাক্ষ্যমণি বৌদ্ধবিহারে আয়োজিত কঠিন চিবরদান ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এবং সর্বশেষ জানাবো আত্মহত্যার আগে নারী চিকিৎসক হাতে লিখে যান তাকে ধর্ষণ করেছে পুলিশের কর্মকর্তা। ভারতের মহারাষ্ট্র রাজ্যে এক নারী চিকিৎসক আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে নিজের হাতে তালুতে লেখা একটি নোটে তিনি দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন। ঘটনাটি ঘটেছে সাতারা জেলার ফলতন এলাকায়। খবরে বলা হয়েছে রাতে জেলার ফালতান অঞ্চলে একটি হোটেল কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তিনি মূলত বিড জেলার বাসিন্দা এবং ফালতানের হাসপাতালে কর্মরত একজন চিকিৎসক। দেশটির সংবাদ সংস্থা পিটিআর তথ্য মতে নোটে তিনি অভিযোগ করেছেন সাব ইন্সপেক্টর গোপাল বাদানে গত ৫ মাসে তাকে একাধিকবার ধর্ষণ, যৌন হয়রানি করেছে। এছাড়াও প্রশান্ত বাংকার নামের আরেক পুলিশ সদস্যের বিরুদ্ধেও তিনি মানসিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগ করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। শাহবাগে এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত এক। আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাইদ কনভেনশন হলে। এই ঘটনা ঘটেতে একজন আহত হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় কনভেনশন হলের তৃতীয় তলায় এনসিপি ঢাকা মহানগর ও ঢাকা জেলা সমন্বয়ক সভা চলছিল। ওই সময় দ্বিতীয় তলায় এনসিপির মোহাম্মদপুর ও বংশাল থানা নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। সন্ধ্যা ৬:০০টার দিকে তা সংঘর্ষে রূপ নেয়। এতে ইউসুফ নামের এক বংশাল থানার এক কর্মী আহত হন। খোঁজ নিয়ে জানা গেছে ৩ মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরে একটি কোম্পানির সঙ্গে আর্থিক লেনদেন করেন। বিষয়টি ঢাকা মহানগর উত্তরের শোয়েব নামের একজন নেতাকে জানানো হলে তিনি মোহাম্মদপুর থানার রিয়ান নামের এক নেতাকে সহযোগিতার দায়িত্ব দেন। অভিযোগ রয়েছে রিয়ান বংশালের নেতাদের কাছ থেকে ২ লাখ টাকা নেন এবং তাদের আটকে রাখারও চেষ্টা করেন। পরে তারা পালিয়ে আসেন। এই ঘটনার পর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা শুরু হয়েছে। এতে অন্তত একজন আহত হয়েছে বলে জানা গেছে।
তিস্তা মহাপরিকল্পনার দাবিতে এবার ৫ জেলায় নতুন কর্মসূচি ঘোষণা। উত্তরের ২ কোটি মানুষের দুঃখ তিস্তা। বন্যার খরায় তিস্তাপাড়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আর তাই তিস্তা বাঁচাতে ফুঁসে উঠেছে তিস্তাপাড়ের লাখ লাখ মানুষ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আন্দোলন ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগে ৫ জেলায় চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী ৩০ অক্টোবর বৃহস্পতিবার স্তব্ধ রংপুর কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচি ডাক দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। ৩০ অক্টোবর রংপুর বিভাগে ৫ জেলায় সর্বস্তরের মানুষ, শিক্ষক, শিক্ষার্থী, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, দোকানদার, ক্রেতা, বিক্রেতা, পরিবহন মালিক, শ্রমিক সহ অফিস আদালতের কর্মকর্তা কর্মচারী যে যেখানেই থাকবে বেলা ১১টার দিকে সে নিজ নিজ কাজ বন্ধ রেখে ১৫ মিনিট নীরবে দাঁড়িয়ে থাকবে। যানবাহন চালকরাও সবাই যার যার জায়গা থেকে তাদের যানবাহন বন্ধ রাখবে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য তারাও ১৫ মিনিট নীরবতা পালন করবে। অবস্থায় যেন তিস্তাপাড়ের মানুষের মনের আশা পূর্ণ হয় এবং সরকার যেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেন সে ব্যাপারে কাজ করতে হবে। তা না হলে নতুন বাংলাদেশ গড়ে তোলা যাবে না বলে মনে করেন তারা। এই তিস্তার নদী নিয়ে ভারত অনেক রাজনীতি করেছে। ভারতের এই রাজনীতির অবসান ঘটাতে হবে বলে মনে করেন তারা। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছে যাতে করে তিস্তার পাড়ের মানুষের দুর্ভোগ লাঘব করার ব্যাপারে সরকার কাজ করে। অতীতে আরও অনেক সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যত প্রতিশ্রুতি দিয়েছে বাস্তবে সেটি কখনোই হয়নি। চলতি মাসে ২০০ আসনে বিএনপি প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেয়া হবে বললেন সালাউদ্দিন। চলতি মাসে ২০০ আসনে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেয়া হবে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ রাজধানীর গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন সালাউদ্দিন। সালাউদ্দিন বলেন, আমরা চলতি মাসের মধ্যেই কাজগুলো শেষ করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পর বিএনপির গুমহা নেতা সালাউদ্দিন তিনি ভারত থেকে মুক্ত পান, যার জন্য শিক্ষার্থীদের অনেক বেশি ভূমিকা রয়েছে। তবে সালাউদ্দিন মুক্ত হলেও তিনি সে ব্যাপারে তিনি অতটা কৃতজ্ঞতা জানাননি প্রতিনিয়ত, বরং তিনি ছাত্রদের অর্থাৎ জুলাই যোদ্ধাদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে। চলতি মাসে ২০০ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। সালাউদ্দিন বলেন, এনসিপির সঙ্গে রাজনৈতিক আলোচনা হচ্ছে, তবে বিএনপি আর এনসিপি জোটভুক্ত হবে কিনা সেটা দেখতে অপেক্ষা করতে হবে। যদিও জোটভুক্ত হওয়ার বিষয়ে এনসিপির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, জোটভুক্ত হলে দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারতেন। এটি পরিবর্তন সম্মতি ছিল অধিকাংশ দলের। আমরা আশ্বস্ত ছিলাম, কিন্তু যেভাবে আরপিও পাশ হলো তাতে আগারে ছোট দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহিত হবে না। আগামী নভেম্বরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন সালাউদ্দিন। কিন্তু সালাউদ্দিনের এই দাবির প্রেক্ষিতে বলা হচ্ছে, তারেক রহমান কবে ফিরবে সেটি সঠিক নয়, কারণ এর আগে অনেক নেতা তারেক রহমানের ফেরার ব্যাপারে কথা বলেও এই কথাগুলো ছিল মিথ্যা ও ভিত্তিহীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই বলেন সুপ্রদীপ চাকমা। পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত সুপ্রদীপ চাকমা। আজ রাজধানীর মিরপুরে শাক্যমুনি বৌদ্ধবিহারে আয়োজিত কঠিন চিবরদান ২০২৫ এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য অঞ্চলে মানসম্মত শিক্ষা জীবিকায়ন উন্নয়নের লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে। ২০২৫ সালের নভেম্বরের মধ্যে পার্বত্য চট্টগ্রামের ১০০টি শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটালাইজেশন করা হবে। ইতিমধ্যে অধিকাংশ বিশ্ববিদ্যালয় মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে সব ডিজিটাল কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানান তিনি। তিনি আরও বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নির্দেশনা অনুযায়ী
বছর নভেম্বরের মধ্যে 100টি স্কুলে ডিজিটাল কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিত করতে মানসম্মত শিক্ষা গুরুত্ব তুলে ধরতে উপদেষ্টা আরও বলেছেন, পার্বত্য অঞ্চলে ছেলেমেয়েদের প্রতিভাবান সুযোগ পেলে আরও ভালো কিছু করতে পারবে। তাই অবশ্যই আমাদেরকে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভাবতে হবে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভাবার সময় এসেছে। আমরা যারা পাহাড়ি জনগোষ্ঠী রয়েছি তাদের জীবনমান যেন আরও উন্নত করা যায়, সে অনুযায়ী সরকার ইতিমধ্যেই কাজ শুরু করেছে বলে মন্তব্য করেছেন সুপ্রদীপ চাকমা।